ঘরে এইদিকে বিদ্যুৎ নেই, হ্যারিকেন নিভু নিভু জ্বলছে নিভছে। তিনি হ্যারিকেনের আঁচ বাড়িয়ে দিয়ে দরজা খুলতে বের হলেন। দরজা খুলে দিতেই দুটো শক্ত হাতে সে ওনার গলা চেপে ধরল। মুহূর্তের মধ্যে ফাঁকা দরজা দিয়ে তিনজন দানবের মতন শরীর ঘরে ঢুকে পড়ল। একজনের হাতে রামদা, অন্যজনের হাতে চাপাটি, আর একজন ওনার গলা চেপে ধরেছে, তার হাতে ধারালো ছুরি। ওনার রোগা শরীরটা জাঁকিয়ে তুলে ছুঁড়ে মারল। দু কাঁধে ছুরি দিয়ে দুটো আঘাত বসিয়ে দিল। মানিকপৃথা গোঙানি দিয়ে উঠলেন। তিনজন স্বাস্থ্যবান তেজি লোকদের সঙ্গে উনি একা পারেন না। আজ যে ভয়ঙ্কর কিছু ঘটবে সে আন্দাজ করতে পারছেন। এখন চিন্তা হচ্ছে ঘরে যুবতী সমতুল্য মেয়েকে নিয়ে। ভয়ত্ব দৃষ্টিতে পাখিকে আধো আলো আধো অন্ধকারে একবার দেখে নেন। যদিও বোঝা যাচ্ছে না ওইখানে আদৌ মানুষ আছে কিনা, তবু ওনার চিন্তার শেষ নেই। জন্মদাতা পিতা তো চিন্তা হওয়ারই কথা। ভাবনার মাঝে একজন এসে তাকে ফের ছুরি মারে। গালে থাপ্পড়, পেটে ঘুষি দিয়ে শুধালেন, তুমি কোথায় বল। মানিক মিত্তার কেমন জানি গলাটা পরিচিত মনে হলো। হাট বাজারে শুনেছে হয়তো। ফের রাশভারী ও গমগমে গলায় ভেসে এলো, কিরা বুইরা, এত মার খাওয়ার পরও তুই বলবি না? না মরার শখ জেগেছে, অবশ্য তোকে মেরে ফেলার হুকুম আছে। কথাটা বলে মানিক মিত্তার বুকের ওপর উঠে বসলো, ওনার গলা চেপে ধরলো। গলা দিয়ে গোঙানির মতন শব্দ বেরিয়ে এলো। মানিক মিত্তার সঙ্গে আক্রমণকারীর পুরোদমে ধস্তাধস্তি চলছে। বাকি দুজন ঘরের ভেতরে গেছে পাখিকে খুঁজছে। ততক্ষণে পাখির ঘুম ভেঙে গেলে ধস্তাধস্তির শব্দ শুনে ধরপড়িয়ে সে লাফিয়ে উঠল, জলদি উঠে বসলো। ওর আব্বার ওপর নজর পড়তেই আটকে উঠল। একজন দানবের ন্যায় শরীর আধো আলো অন্ধকারের মধ্যে ওর আব্বার গলাটা নৃশংসভাবে চেপে ধরেছে। কিন্তু লোকটাকে কেনই বা ওর আব্বার গলা চেপে ধরেছে ওর মাথায় ঢুকলো না। এটা ডাকাত নয় তো? সে তো ডাকাতদের ভীষণ ভয় পায়। শরীর তীব্র উত্তেজনামূলক ভয়ে ঠকঠক করে কাঁপছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। খাটের নিচে একটি গাবে লাঠি আছে, সেটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আক্রমণকারীর দিকে ছুটে গেল। ও আক্রমণকারীকে আঘাত করতে যাবে তার আগে পেছন থেকে ওর মাথায় ডান পাশে কোপ বসালো কেউ। আঘাত যদিও গভীর ছিল না, তবু রক্তকরণ শুরু হলো। পাখি রক্তমাখা হাতটা নিয়ে মাটিতে নেতিয়ে পড়ল। মানিক মিথ্যা এইটুকু দৃশ্য দেখে ঘাবড়িয়ে গেলেন। পাখির জ্ঞান আছে, তবে ওঠার শক্তি নেই। মানিক মিথ্যার বুকের ওপর থাকা সেই লোকটি উঠে এসে পাখিকে টেনে বসালো। বাকি দুজনের হাতের ইশারায় দেখালো মানিক মিথ্যাকে শেষ করে দিতে, আর সে মেয়েটাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে যাচ্ছে। দ্বিতীয়জন বলে উঠল, যাস না, ওইটা মন্দির পুত্রের মাল, জান প্রাণ কলিজা ফুসফুস দিয়া ভালোবাসে, জানতে পারলে জীবিত থাকবি না, কেটে টুকরো টুকরো করে দিবে। শালা একটা জিনিস, ভারী ডেঞ্জারাস ও সাইকো একটা। তাছাড়া আমার ইজ্জত হরণ করতে আসিনি, খুন করতে এসেছি। খুন সেটা করে চলে যাব। বস যদি তোর এখন কারসাজি জানতে পারে না, খুব ঝাড়বে। প্রত্যুত্তরে প্রথম লোকটা বলল, তাই বলে মুখের সামনে এমন সুন্দর কুচি জিনিস রেখেই চলে যাব? আর তাছাড়া মন্ত্রীর ছেলে জানবে কেমনে রে? ওইটা তো বিদেশে, অতএব জানার কোনো কারণে নেই। তোদের ইচ্ছে করলে তোরাও আসতে পারিস। দ্বিতীয় লোকটা নাভির 3 ইঞ্চি নিচে হাত বুলাতে বুলাতে পৈশাচিক হেসে বলল, তোর পর আমার সিরিয়াল, এরপরে ডাকলাই যাইব, খুব মজা হইবে। রমরমা, হা হা হা। পাখির ভয়ে গলা শুকিয়ে এলো। প্রথম লোকটা বিদঘুটে হেসে সে পাখিকে টানতে টানতে খাটের ওপর নিয়ে ছুঁড়ে মারল। মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরছে, তাতে ওর চৈতন্য হারার মতন অবস্থা। তার উপর লোকটার হঠাৎ আক্রমণ, কেমনে দুটো একসঙ্গে সামাল দেবে ঠিক বুঝতে পারছে না। লোকটা ওর বুকের ওড়না টেনে ধরে পৈশাচিক হাসি দিল। পাখির ভয়ে গা কাটা দিয়ে পিঠ বেয়ে সেচ জল গড়ালো, শরীর হিমশীতল হয়ে এলো, হু করে কেঁদে ফেললো। অমন দানবের মতো শরীরের সঙ্গে জোর জুলুম করে ও দুর্বল ও আঘাতপ্রাপ্ত শরীরটা কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা বলা বাহুল্য। লোকটা ক্রমশ ওর দিকে ছুটে আসে, ও ভয়ার্ত মুখটা নিয়ে পিছু হটে। লোকটা বিশ্রী পৈশাচিক হাসে, যেন বেশ মজা পেয়েছে। পাখির গা উতলিয়ে ওঠে, বমি পাচ্ছে, ভীষণ বমি। লোকটা একদম ওর কাছাকাছি, হাত বাড়ালেই ধরা যায়। ও খাটের রেলিংয়ের সঙ্গে মিহে রইল। লোকটা ছু মেরে ওর 2 হাত খামচে ধরে গলায় কামড় বসিয়ে দেয়। মেয়েটা চিৎকার করে ওঠে, বাঁচার আশায় হাত পা নাড়িয়ে নাড়িয়ে সাহায্য চায়। অথচ আজ কেউ ওর ডাক শোনে না। বাইরে ঝুম বৃষ্টি, ঘরে লোমহর্ষক শরীর কাঁপানো তাণ্ডব লীলা চলছে। এমন একটা দিনে সে ধর্ষিতা হলে কেউ টেরও অবধি পাবে না। হয়তো আগামীকাল ভোর সে দেখবে কি না জানে না। নওয়াব ভাইয়ের মুখটা বোধ হয় আর দেখা হবে না। হয়তো তার গণধর্ষণের পর সংবাদপত্রে বড় করে একটা ছবি উঠবে। কেউ কেউ শোক পালন করবে, কেউ কেউ বলবে এটা ঠিকই হয়েছে, কারণ সে সকলের কাছে বেশ্যা পতিতা নামে এখন পরিচিত।
লোকটা ওর বুকের ওড়না নিয়ে টানাটানি করছে। পাখির গা ভীষণ ঘিন করে উঠল, যেন কীট পতঙ্গ পড়েছে শরীরে। একসময় লোকটা জোরাজুরি করে বুকের উপর থেকে ওড়না টেনে নিয়ে গেলেন। এরপরে হো হো করে দেহ কাঁপিয়ে হেসে দেয়। ছোট শরীরটা নিয়ে পাখি ভয়ে আতঙ্কে লজ্জায় কেমন নেতিয়ে জড়সড় হয়ে গেল। অসহায়ত্বের ভিড়ে ভয়ে শরীরের লোম অবধি দাঁড়িয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে অজানা ভয়ে কেঁপে উঠল। ভয় তো চোখ জোড়া নিয়ে পিছিয়ে যায়। চোখের কোল ঘেঁষে কয়েক ফোঁটা নেত্রবাড়ি ঝরিয়ে পড়ে। আজকে যে সে ধর্ষণ হবে তার সুনিশ্চিত করে বলা যায়। এরপরে হয়তো তাকে খুন করা হবে। নিজের করুণ পরিস্থিতির কথা ভেবে ওর ভীষণ কষ্ট লাগলো। জীবনের শেষ মুহূর্তটায় প্রিয় পুরুষটির মুখটা পর্যন্ত দেখা হবে না। হায় ভাগ্য আমার, বিড়বিড় করে কণ্ঠে উচ্চারিত করলো সে। তোমার মতন পিতা পেতে ভাগ্য লাগে, আমি পেয়েছি। শুনছেন নওয়াব ভাই, আমি মরে গেলে আমার কবরটা ঠিক সেখানে দেবেন যেখানে আপনার সমাধি কক্ষ হবে। ইহকালে আপনার সঙ্গে আমার মিলল না, ইহকালে আপনার সঙ্গে আমার মিলন না হোক, মিলন হোক মহামিলন। ধীরে ধীরে আগন্তুক লোকটা হিংস্র ক্ষুধার্ত হায়না হয়ে ওঠে। ওর জামার হাতা খুগলে ছিঁড়ে ফেলে। পাখি বাধা দেয়, লোকটার গায়ে থুতু ছুঁড়ে মারে। বিনিময়ে ওর কোমল গালে থাপ্পড় পড়ে। মেয়েটা ফুপিয়ে ওঠে, চোখের জলে গাল ভিজে ওঠে। মনে মনে নাফের মুখটা মনে করতে চেষ্টা করে। ওই তো লোকটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর স্নিগ্ধ হাসি, এত সুন্দর মুখ। মেয়েটা দু চোখের পানি ছেড়ে দেয়, বিড়বিড় করে, আপনি আসুন, প্লিজ আসুন। ওগো নওয়াব ভাই, আপনার পাখির সর্বনাশ হয়ে যাচ্ছে। আজ যদি আপনি না আসেন চিরদিনের জন্য হারাবেন আমায়। ওরা আমায় ছাড়বে না নওয়াব ভাই, ছাড়বে না। ক্ষুধার্ত বাঘের মতন খুবলে খুবলে খাবে আমায়। দেখেন ওরা আমার পবিত্র শরীরটাকে নোংরা করার উল্লাসে মেতে উঠেছে। কতক্ষণ আমি লড়াই করে বাঁচবো জানি না। যদি মরে যাই আমায় ভুলেন না প্রিয় নওয়াব ভাই, ভুলেন না। বুকের এক কোণে আমাকে সযত্নে মুড়িয়ে রাখেন। কথাগুলি বলতে গিয়ে মেয়েটার নোনা জলে গাল ভিজে উঠল। বুকটা ভয়ে ধরফরিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। শরীরে সে শক্তি অন্বেষণ করে পায় না। ওর নিরুপায় অসহায় মুখটা দেখে লোকটা হলদে দাঁত বের করে কুৎসিত বিদঘুটে হাসে। পাখির কাছে সেটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাসি বলে মনে হয়। ফের পেট উতলিয়ে বমি পেল। ওর মুখের কাছে অমন কুৎসিত মুখটা নিতেই পাখি মুখ ঘুরিয়ে নিল। তৎক্ষণাৎ ঠাস করে লোকটার গালে থাপড় বসিয়ে দিল। এতে লোকটা দ্বিগুণ বিক্ষুব্ধ ও হিংস্র হয়ে উঠল। ওর বুকের নরম মাংসনালীর ওপর আঘাত করে বসতে চাইল। তার আগে মেয়েটা সুযোগ বুঝে উপুর হয়ে গেল। ওর দেহটা টেনে হিঁচড়ে চিৎ করায়। পাখি চিৎকার করে কাঁদে, লোকটা হাসে, গা দুলিয়ে হাসে। ওর কষ্ট, যন্ত্রণা, অশ্রু দেখে যেন লোকটা পরম আনন্দ তৃপ্তি পাচ্ছে। অমন হাসি দেখে পাখির গা কাটা দেয়, লোম দাঁড়িয়ে যায়, দেহ শিউরে ওঠে। শরীরটা নোংরা আবর্জনা ভর্তি মনে হয়। কথা বলার ভাষা হারায়। ওর জামার পেছনের অংশ ততক্ষণে ছিঁড়ে ফেলেছে। আরেকটা টান মারলেই পুরো জামা ছিঁড়ে যাবে। এরপরে মেয়েলি অঙ্গগুলি বেরিয়ে আসবে। জীবনের এই চরম কঠিন মুহূর্তে মনে হলো মেয়ে হয়ে জন্ম না নিলে বুঝি সবচেয়ে বেশি ভালো হতো। তাহলে এমন করে কারোর ভোগের সামগ্রীর শিকার হতে অন্তত হতো না। তার চেয়েও নির্মম নির্দয় মর্মান্তিক ছিল যখন তার পাজামার ফিতা ধরে লোকটা টান দিচ্ছিল। সঙ্গে সঙ্গে পাখি বিস্মিত ও স্তব্ধ হয়ে গেল। চোখ ফেটে ওর অশ্রু বেরিয়ে গেল। কণ্ঠস্বর কেঁপে উঠছে। বুকের ভেতরে থাকা যন্ত্রণা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। নিজের সর্বনাশ আজ যেন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। লোকটা ফের ওর পাজামার ফিতায় টান বসালো। পাখি শরীরের সমস্ত শক্তি দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আব্বা, আব্বা, আমারে বাঁচাও। মেয়ের এমন করুণ অসহায় আর্তনাদ আহাজারি কোনো পিতা কি মেনে নিতে পারে? তিনিও পারেনি। একজন লোক ওনার বুকের ওপরে, আরেকজন সিগারেট টানছে। মানিক বৃদ্ধার শ্বাস বন্ধ হওয়া জোগাড়। তবুও লোকটা ওনার গলা ছাড়ছে না। আল্লাহ আল্লাহ জবে আশপাশ তাকালেন। হাতের কাছে লাঠি পড়া দেখলেন। ওইটাই তখন পাখি নিয়ে এসেছিল, সেটাই তার হাতের কাছে পড়া। উনি দ্রুত সেটা হাতে তুলে নেন। শরীরের সমস্ত শক্তি খরচ করে তার বুকের ওপর বসে গলা চেপে ধরা লোকটার মাথা বরাবরই বাড়ি বসিয়ে দেন। মুহূর্তের মধ্যে লোকটা মাথা চেপে ধরে ঘরের বাইরে গিয়ে পড়ল। বাকি একজন ওনার দিকে এগিয়ে আসার আগেই পড়ে থাকা রামদাটা দিয়ে ওটার কাঁধে কোপ বসালেন। লোকটা মৃদু আর্তনাদ করে ভয়ে ভয়ে পিছু ঘোরে। ওই সুযোগে তিনি লোকটাকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দরজায় খিল দেন। বাকি থাকে একজন। ওইদিকে পিশাচ লোকটা পাখির পাজামার ফিতা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। জোর জুলুম করছে। পাখি ওনার হাতে কামড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে লোকটা গলা ফাটিয়ে আর্তনাদ করে ওর ফিতা ছেড়ে দিয়ে নিজের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ততক্ষণে পাখি খাটের এক কোনায় গিয়ে সিটিয়ে রইল। মেয়েটার মুখে ঘামে চটচটে। বিছানার অবস্থা রণক্ষেত্র। ওর মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে। চোখ দুটি ঝাপসা ঝাপসা হয়ে আসে। কতক্ষণ মাথা ধরে থম মেরে রইল। লোকটা পুনরায় বিক্ষুব্ধ হয়ে ধীরে ধীরে ওর নিকটে এগিয়ে আসে।
অথচ সরবার নড়বার বিন্দুমাত্র শক্তি দেহে নেই। মনে হয় দেহের সব শক্তি অদৃশ্য কোনো এক শক্তি চুষে নিয়েছে। পাখির শরীরে থাবা বসানোর আগে লোকটার মাথার পেছনে রামদার নিচাংশ দিয়ে মানিক মিথ্যা বাড়ি বসালেন। লোকটা মানিক মিথ্যার দিকে এক পলক তাকিয়ে চৈতন্য হারিয়ে নেতিয়ে পড়ল। ওইদিকে দরজার বাইরে থেকে লাথি ঘুষি দিয়ে দরজা খুলতে শয়তানগুলো মরিয়া হয়ে উঠেছে। দরজার অবস্থা ভালো না, বেশিক্ষণ টিকবে না তা অনায়াসে বলা যায়। উনি ঝটপট পাখির হাত ধরে টেনে পাখির রুমের দিকে যাচ্ছিল। সেখানে দেখা গেল আরেকটা মানুষরূপী পিশাচ জানালা ভাঙতে চেষ্টা করছে। উনি মনোবল পাল্টালেন। মুক্তির রুমটা অল্প কিছুদিন তুলেছেন। ওখানে বেড়া জানলা বেশ শক্ত মজবুত, সহজে ভাঙা সহজ নয়। অতঃপর তিনি পাখিকে মুক্তির রুমে ঢুকিয়ে দিলেন। মেয়েটা ওর পিতাকে ধরে টানলো। তুমি যাও কই আব্বা? ওনার দৃষ্টি দুটোতে গভীর অসহায়ত্ব বোধ, চোখ দুটি ছলছলে, বুকটা এখনো অজানা আতঙ্ক ভয়ে ছলাৎ করে লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। শয়তানগুলো কখন আবার দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে পড়ে বলা যায় না। তার আগেই মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিতে হবে। উনি নমনীয় স্বরে বলেন, পাখি, আজ আমার যা কিছু হয়ে যাক, তুই খবরদার দরজা খুলবি না। এমনকি আমি মরে গেল না, মনে রাখবি এটা তোর পিতার আদেশ। এখন দরজা খিল শক্ত করে দে। আব্বা, তুমিও ভেতরে আসো। আমি ভিতরে গেলে দুজনে একসঙ্গে মারবো, আর বাইরে থাকলে একা মরবো। দুনিয়ার অনেক কিছুই আমি দেখেছি রে মা, তুই দেখিসনি। তুই বাচ্চা থাক মা, এখন দরজা খিল দে। দেখ, শয়তানগুলো উপরে গিল খইলা ফালাইছে, নিচেরটাও খুলে ফেল। পুরোটা শেষ পর্যন্ত করতে পারেননি। তার আগে দরজা খুলে গেল। লোক দুটো অস্ত্র নিয়ে এইদিকেই রাগে ফোঁসফোঁস করতে করতে শাঁসা করে এগিয়ে আসে। মানিক মিথ্যা জলদি পাখির দরজার কড়া ধরে টান দিয়ে আটকে ভেতর থেকে পাখিকে দরজার খিল দিতে তাড়া দিলেন। পাখি চট করে দরজার উপর নিজ খিল শক্ত করে দিয়ে দিল, কিন্তু সে কান্না কিছুতেই আটকে রাখতে পারছে না। ওর আব্বার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দরজার সঙ্গে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ দরজায় লাথির শব্দ পেল। ও আটকে উঠল। ভয়ে আতঙ্কে মুখটা নীল হয়ে এলো। এবার যদি দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে তখন? এখন ওদের কাছ থেকে সে বাঁচবে কি করে? কই লুকাবে সে? ওদের একটা ড্রাম আছে, চালের ড্রাম, সেটা আপাতত খালি। ও বুদ্ধি খাটিয়ে সেই ড্রামের মধ্যে ঝটপট লুকিয়ে পড়ল। বাইরে ঝড় থেমেছে। টপটপ করে এখনো বৃষ্টির ছিটে ফোঁটা টিনের চালার ওপর পড়ে। নিস্তব্ধ মধ্যাংশ রজনীতে সেই শব্দগুলি পৈশাচিক ভয়াতুর হাড় কাঁপানো কর্মকাণ্ডের আলোড়ন তৈরি করে। ঘরের ভেতরে এখনও ভয়াবহ ঝড় হওয়ার তাণ্ডবলীলা চলছে। মানিক মিথ্যার মুখটা ফুলে আলুর মতন গোল। এত ঘুষি থাপ্পড় সে কোনো কালেই খায়নি। বৃদ্ধ লোক হওয়া সত্ত্বেও শয়তানগুলি ছাড় দিল না। এদের ভেতরের মনুষ্যত্ব উঠে গেছে। লোকগুলি ধারালো অস্ত্রগুলি নিয়ে গভীর আলাপ আলোচনায় বসেছে। আর যদি দুজনকেই তারা খুন না করে রেখে যায়, ওরা ভবিষ্যতে তাদের জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে দাঁড়াবে, তা অনায়াসে বলা যায়। বিশেষ করে ওই মেয়েটা, মন্ত্রীর পুত্র তো আজীবন ভিন দেশে থাকবে না। সে এসে যখন এসব শুনবে কিংবা মেয়েটা বলবে, তখন পাত্রে থাকলেও ঈগল চোখজোড়া দিয়ে ঠিকই খুঁজে বের করবে। এরপরে হয়তো জবাই করে টুকরো টুকরো করবে তাদের। বেশ ভালো করে চেনা আছে লোকটাকে। হিংস্র ক্ষুধার্ত আস্ত জানোয়ার একটা। কচু কাটার মতন লোক কাটতেও তার দ্বিধা নেই। একবার তো একটা লোকের গলা সকলের সামনে বসেই কেটে দিয়ে ফেলেছিল। লোকটার দোষ ছিল সে নিজের স্ত্রীকে খুন করে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল। সেদিন ভরা মজলিসে বসে সবার সামনে জবাই করেছিল লোকটাকে। সেই কথা মনে উঠতেই ওদের গা শিউরে উঠল, হাত পা কেঁপে ওঠে। সেখানে তো ওরা ওনার কলিজায় হাত দিয়েছে। নিশ্চয়ই বসে থাকবে না তিনি, বাড়ি গিয়ে হলেও হত্যা করে ছাড়বে। তিনজনেই জানের ভয় আছে। যা করতে হবে ভেবেচিন্তেই করতে হবে। যেজন জ্ঞান হারিয়েছিল তাকে অনেক আগে জ্ঞান ফেরানো হয়েছে। সকলে মিলে এখন গোল হয়ে সুপরামর্শ করছে তারা। প্রথমজন বলে, দুজন, এই বুড়াটাকে দেখ, আমি মেয়েটাকে দেখছি, যেভাবে হোক খুন দুটোকে করতেই হবে, অন্তত নিজেদের জীবন বাঁচাতেও হলো। দ্বিতীয়জন বলল, ঠিক আছে, তুই ওই দিকটা দেখ, আমরা দুজনের বুড়োটাকেই সামলাচ্ছি। প্রাকি ডাম্বের মধ্যে বসেই কাঁপছে। ফুপিয়ে ফুপিয়ে মেয়েটা ঠোঁট উল্টে ভয়ে ভয়ে মুখ চেপে কাঁদে। জানলার ওপর কুড়ালের কোপ পড়ল। মেয়েটার বক্ষস্থল ধক করে মুচড়ে উঠল। কলিজার সমস্ত জল যেন শুকিয়ে গেল। তৎক্ষণাৎ ঝটপট মুখ চেপে ধরল। ফুপানো শব্দ যেন বাইরে না যায়। জীবনের এমন করুণ বিভৎস মুহূর্তে সবচেয়ে বড় অসহায় মনে হলো নিজেকে। আজ এমন করুণ নৃশংস কঠিন মুহূর্তে যদি তারা দুজন বাবা মেয়ে মারাও যায়, তাহলে কেউ জানবে না। উল্টে
লোক আঙুল তুলে বলবে অন্য ছেলের হাত ধরে মেয়ে পালিয়েছে, সে দুঃখে বাবা ঘর ছেড়েছে। কেউ জানবেও না সেই কালো রাত্রি নৃশংস হৃদয় বিদারক ঘটনার দৃশ্যগুলির কথা। পাখি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওর বাবাকে মৃত্যুর মুখে ফেলে রেখে এভাবে ধুকে ধুকে ভয় পেয়ে মরার চেয়ে লড়াই করে মরা ভালো। হয় বাঁচবো নয় মরবো। তীক্ষ্ণ নজরে আশপাশ দেখে ড্রাম থেকে বেরিয়ে গেল মেয়েটা। টিনের ছোট ছিদ্র পথ দিয়ে আবছা আলোতে দেখল আক্রমণকারী লোকটা দরজার সামনে কান পেতে চুপ করে দাঁড়িয়েছে। পাখি ইচ্ছে করলো হাতের কাছে একটা দা থাকতো, রামদা, সেটা দিয়ে দরজার নিচে ঢুকিয়ে লোকটার পা দুটো কেটে ফেলতো। এতে অন্তত ওর দেহে কিছুটা শান্তি মিলত। কিন্তু তার আফসোস, দা কেন, কিছুই নেই। ঘুটঘুটে অন্ধকার রুমটা, আলোর বিন্দুমাত্র রেখাও নেই। ও হাতড়ে হাতড়ে বিছানার কাছে গেল। বালিশের নিচে হাতিয়ে ও চুপচাপ মুঠোফোনটি বের করলো। এতক্ষণ এটার কথা মনে ছিল না। দুপুরে এই রুমে সে রেখেছিল। ভাগ্যিস এখন কাজে লাগলো। সবার আগে নাওফের নাম্বারে কল বসালো। কল ঢুকছে না, নেটওয়ার্কে প্রবলেম। এত কান্না পেল মেয়েটার। গলা থেকে অশ্রুদানাগুলি উপড়ে আসতে চাইল। ওনার প্রতি ঘোর অভিমান জমল। বিপদের সময়ও ওনাকে পাওয়া যায় না। সেই মুহূর্তে নিখিলের কথা স্মরণ এলো। ঝটপট কল বসালো। দুবার দেওয়ার পরই নিখিল কল রিসিভ করলো। পাখির ভেতরে থাকা কান্নাগুলি বুকের মধ্যে থেকে উপড়ে বেরিয়ে এলো। অতর ভেঙে ফুপিয়ে উঠল। অবরুদ্ধ গলাটি দিয়ে বহুত কষ্টে বের করলো, নিখিল ভাই, আমাদের বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে, নিখিল ভাই মেরে ফেলবে। নিখিল রাত জেগে ব্যবসায়িক হিসেব করছিল। পাখির ফোন পেয়ে কিছুটা অবাক হয়েছিল। গত 4 দিন ধরে সে ঢাকা ছিল। চকবাজারে নতুন কিছু কাপড় আনতে গিয়েছিল। দোকানের সব কাপড় ফুরে আসছে, তাই কিছু নব্য ডিজাইনের শাড়ি 3 পিস প্রয়োজন ছিল। রাত 9টায় ফিরেছে সে। এসে পাখির ব্যাপারে ওইসব মিথ্যে গুজব শুনেছিল। সে বিশ্বাস করেনি। কিভাবে বা বিশ্বাস করবে? মেয়েটাকে ওর ন্যাংটাকাল থেকেই চেনা। নিজ হাতে কত গোসল করিয়েছে। সে মেয়েটা নাকি চরিত্রহীন বললেই হলো, আর অমনি বিশ্বাস করে নিল। ওই দিন সে থাকলে মহিলা কয়েকজনের জায়গায় মতন কচু ভরে দিত শালিক পাখিদের। ভাবছিল রাতেই দেখা করে আসবে, পরে মনস্থির করলো সকালে যাবে। সারাদিনের ব্যস্ততা জার্নি শেষে দেহটা বেশ ক্লান্ত। কিছু হিসেব বাকি ছিল, সেসব করে ঘুমাতে যাবে ভেবেছিল। তার আগে মধ্যরাত্রে পাখির ফোন পেয়ে কিছুটা অবাক হলো। রিসিভ করে ফোন কানে ধরতেই ওসব শুনে নিজেকে শান্ত রাখতে পারল না। পাখির ফুপানোর শব্দ শুনে আন্দাজ করে নিল কিছু একটা হয়েছে। তার মুখাবয়বের ভাবভঙ্গি পাল্টালো। দ্রুত হিসেব ছেড়ে দাঁড়িয়ে গেল। জুতা পরে দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, পাখি তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, আমার আব্বা ঠিক নাই, ওনাকে ওরা মারছে। কারা? ওপাশ থেকে আর উত্তর এলো না। তবে কেউ দরজায় লাথি দিচ্ছে। গমগমে বিশ্রী ভাষায় গালাগালি করছে, তা স্পষ্ট নিখিল শুনতে পাচ্ছে। নিখিল আর দাঁড়ালো না। ঘরে এসে বিছানার নিচ থেকে নব্য বানানো রামদাটা নিয়ে লুঙ্গির হাঁটুর উপরে উঠে কাছা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। পাখিকে পথমধ্যে ফোন করলো। মেয়েটা ফোন তুলছে না। আসন্ন বিপদের কথা মনে পড়ে তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে। ওর যেতে লেট হবে, না জানি আবার কি দুর্ঘটনা ঘটে বসে। সে বাইকের পাওয়ার বাড়িয়ে দিল। যেখানে 10 মিনিট লাগে যেতে, সেখানে সে মাত্র 3 মিনিটের মধ্যে পৌঁছে গেল। উঠানের মাঝে বাইকের শব্দ পেয়ে আক্রমণকারীরা সতর্ক হয়। জানালা দিয়ে ওরা বাইরে উঁকি দেয়। নিখিলকে রামদানি এগিয়ে আসতে দেখে আঁতকে ওঠে। হাই সর্বনাশ, এই আইটেমটাকে এক্ষুনি আসতে হয়। নিশ্চয়ই মেয়েটা রুমে গিয়ে ফোন করেছে। পাখি রুমের সামনে থেকে প্রথম লোকটাকে টেনে আনে তার সহকর্মীরা। আক্রমণকারী প্রথমজন বিরক্ত হয়ে বলল, টানছিস কেন? দ্বিতীয়জন প্রত্যুত্তরে বলে, মন্দির ভাই পুত আইতাছে, এখন না ভাগলে আমাদের চিনে ফেলবে। শালারও মেরে দেই। পারবি না ওইটার লাগে, আমাদের মতন তগজা জুয়ান নাওফাকের বন্ধু, ওনার শরীরেও কম শক্তি নাই। দেখোস না লুঙ্গি কাঁচা দিয়া রমদা নিয়া শা করে আইতাছে। আইসা থাকতে চাইলে জলদি পালা। আর বুইড়াটার অবস্থা কি করব? দাঁড়া আমি করছি। মালিক বৃদ্ধার কপালে ও মাথার পেছনে দুটো কোপ বসে ওরা পালাতে লাগলো। তার আগে নিখিল একটাকে ঘরে ঢুকে দেখে ফেলল। পেছন থেকে সে একটাকে কোপ বসালো। তবুও রোগগুলি নিখিলকে ধাক্কা মেরে বাইরে থেকে দরজারকে পালালো। মালিক বৃদ্ধার অবস্থা ভালো না। মাথা দিয়ে তরল রক্ত ঝরছে। মুখটায় বেদনার ছাপ স্পষ্ট। গলা কাটা মুরগির মতন লাফাচ্ছেন। নিখিলের চোখ ওনার দিকে পড়ল না। অন্ধকারে সে ঠিক দেখতে পায়নি। উল্টে সে অজানা আতঙ্ক, উদ্বেগ, উত্তেজনা ভয় নিয়ে পাখিকে গলা ছেড়ে নাম ধরে ডাকে, পাখি, পাখি কোথায় তুই? ভয় নেই, শয়তানগুলো পালিয়েছে, বেরিয়ে আই বোন। নিখিলের গলা পেয়ে পাখি স্বস্তি পেল। মনে সাহস বাড়ল। আধার কেটে গিয়ে ওর মুখে বিজয়ের হাসি ফুটল। ঝটপট মুক্তির রুমের দরজা খুলে বেরিয়ে আসে।
ওর বাহ্যিক অপ্রীতিকর অবস্থা দেখে নিখিলের ললাটে চিন্তান্বিত সূক্ষ্ম ভাঁজ পড়ল। দ্রুত ওর দিকে এগিয়ে গেল, নিজের শার্ট খুলে ওর ওড়নাবিহীন বুকে জড়িয়ে দিল। কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস? পাখি ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। বিশ্বাস করুন নিখিল ভাই, আমি ধর্ষিতা নই। ওদের কালো হাত আমার শরীরে স্পর্শ করা আগেই আমার আব্বা আমাকে নিরাপদ স্থানে রেখে আসছে। মেয়েটার অসহায়ত্ব বোধ ও করুণ গলা নিখিলের বুকে ধারালো ছুরির মতন বিঁধল গিয়ে। আর একটু আগে আসলো না কেন সে? নিজের প্রতি বড্ড আবশ্যক হচ্ছে। একটু আগে আসলে কত উপকার হতো। পিশাচগুলো যখন আক্রমণ করে বসছিল, নিশ্চয়ই মেয়েটা নিজেকে কতটা অসহায় ও ছোট ভেবেছিল। সেই দৃশ্যগুলি ভাবতে নিখিলের গা কাঁটা দিয়ে শিউরে উঠল। ওর জায়গায় ইচ্ছে থাকলে কি সে সহ্য করতে পারত না? পাখিকে আর ইচ্ছেকে তো সে কখনো আলাদা চোখে দেখেনি। সেই বোনটা সর্বনাশ করার জন্য শয়তানগুলি মরিয়া হয়ে উঠছিল। হাতের কাছে পাইলে সব কটাকে কুপিয়ে হত্যা করত। ভাগ্যিস তার আগে পালিয়েছে। নাও যদি এই সত্যটা জানে, কিভাবে ও নিজেকে কন্ট্রোল করবে সেটাই সে ভাবছে। পাখির মাথাটা নিজের বুকে নিয়ে রাখলো, ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে সান্ত্বনা দিল। আমি একবারও বলেছি তুই ধর্ষিতা? তুই ধর্ষিতা নস পাখি, ধর্ষিতা নস। আমাদের ছোট বোনের কিছুই হয়নি, হতে পারে না। আমরা বড় বড় ভাই ব্রাদার থাকতে তোর কোনো ক্ষতি হতে দিতে পারি না। তবে আর একটু আগে কলটা দিলে ভালো হতো বোন আমার। এখন বলতো ঘরের বাকি সদস্যগুলো কই, মরছে নাকি? সকলে ছোট মামার বিয়ে খেতে গেছে। শয়তানগুলো তারই সুযোগ নিছে। তোর আম্মা থাকলে এত কিছু হতে পারতো না। তিনি একটু সাহসী মহিলা ছিলেন। দেখা যেত আক্রমণকারীরা আক্রমণ করতে এসে নিজেরাই আক্রমণ হতো। যাই হোক, এবার কল দিলে এত সমস্যা হতে দিতাম না। জীবন দিয়ে হলেও তোদের রক্ষা করতাম। আমি সময় পাইনি, ওরা আমাদের অতটুকু সময় দেয়ওনি। নিখিল ভাই, আমার আব্বা কই? নিখিলের স্মরণ হলো ওনার কথা। দ্রুত এদিক ওদিক খুঁজতে লাগলো। অবশেষে সামনের ঘরের দক্ষিণ পাশের বিছানায় এক কোণে ওনাকে কাতরাতে দেখা গেল। কপাল কেটে হাঁ করে আছে, মাথার পেছনে গভীরভাবে কেটেছে। মস্তক দেখা যায়, মাথার ডান পাশেও কাটা। রক্তে সমস্ত মুখ মেখে গেছে। মুখ দিয়ে উনি কথা বলতে পারলেন না। গলা দিয়ে গোঙান, জবাই করা মুরগির মতন ছটফট করেন। পাখি ওনার অমন বিভৎস হৃদয় বিদারক দশা দেখে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আমার আব্বা, আব্বা কথা কও। মানিক বৃদ্ধার কথা বলতে পারলেন না। চোখ মুখ বড় বড় করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে এলো। পাখি ডুকরে কেঁদে ওঠে। ওর আব্বার মাথাটা নিজের কোলে নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে আহাজারি করছে। আব্বা, ও আব্বা, আব্বা গো, তুমি একটু কথা কও না। ও নিখিল ভাই, আমার আব্বা কথা কয় না কেন? ওনার হাতের শিরা পরীক্ষা করে নিখিল বলল, খুব দুর্বল তার দেহ, রক্ত ঝরছে, এক্ষুনি জরুরি চিকিৎসা প্রয়োজন। নিখিল ব্যস্ত ভঙ্গিতে দ্রুত উঠে দাঁড়ালো। ফোন কেটে জলদি স্পিডবোট খবর দিল। স্পিডবোটওয়ালা নিখিলের পূর্বপরিচিত ছিল। সেক্ষেত্রে মাঝরাতে লোকটা আসতে রাজি হয়েছে। নিখিল বলল 10 মিনিটের মধ্যে যেন চলে আসে। এরপরে নওয়াফের নাম্বারে একটা কল দিল। নেটওয়ার্কের সমস্যা, কল ঢুকছে না। নিখিলের ভীষণ রাগ লাগলো। এই শালারে যদি সঠিক সময় একদিনও পাইছি, কাজের সময় এটারে পাওয়া যায় না। এক রাত দুশ্চিন্তা নিয়ে পাখির উদ্দেশ্যে বলল, জলদি কাপড় পাল্টিয়ে নিয়ে, খালুর অবস্থা ভালো নয়। এই শেষ রাতে মোলাদির ডক্টর পাওয়া যাবে না, বরিশাল নিতে হবে। আবার তোরও মাথা কেটে গেছে, তোর চিকিৎসা প্রয়োজন। যা জলদি কাপড় পাল্টিয়ে আয়। পাখি ঘ্যাড়তারামি করলো। না, আমি এভাবেই যাব। নিখিল নরম হলো। সোনা বোন আমার পাগলামি করে না, এই অবস্থায় হসপিটালে যাওয়া যাবে না। লোক কটু চোখে দেখবে। তাছাড়া তোর এই মুহূর্তে চিকিৎসা প্রয়োজন। পাগলামি করিস না, মাইনা নে। পাখি বাধ্য মেয়ের মতন মেনে নিল। আচ্ছা। রুমে ঢোকার আগে পাখি ফিরে এসে ফের বলল, নিখিল ভাই, আপাদের একটা ফোন করেন, ওনাদের ব্যাপারটা জানানো উচিত। না, ওদের এখন ফোন দেওয়া যাবে না। এখন রাত্রিরে জানালে গাড়ি তো পাবে না, উল্টো কান্নাকাটি করে দুনিয়ার লোক জাগাবে। তার চেয়ে ভালো সকালে জানাবো। এর মধ্যে স্পিড বোর্ডওয়ালা ফোন করলো। এসে পড়েছে। নিখিল পাখিকে তাড়া দিল। পাখি কাপড় পাল্টাতে চলে গেল। স্পিড বোর্ডওয়ালাকে ডেকে নিখিল মানিক বিদ্যাকে স্পিড বোর্ডে ওঠালো। ততক্ষণে দরজা তালা মেরে পাখি একটি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ব্যাগের ভেতরে কিছু ওর ও মানিক মিথ্যার কাপড় ভরে নিল। বরিশাল পৌঁছতে 3 ঘন্টার মতো লাগলো। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। মানিক মিথ্যাকে অক্সিজেন দেওয়া হলো। শরীরের রক্ত মুছিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল নার্স এসে। ওনার অবস্থা ভালো নয়। ডাক্তার এলো 10টার সময়। মানিক মির্ধার অবস্থা দেখে ওনারা না করে দিয়েছে, ঢাকা মেডিকেলে নিতে বলেছে। এর মধ্যে নিখিল তেমন টাকা নিয়ে বের হয়নি। যা ছিল এখানেই শেষ। এখন বাকিটা বিকাশ থেকে বের করতে হবে। সে মুক্তিকে কল করলো। মুক্তি ফোন রিসিভ করে সালাম দিল। মুক্তিকে কোনো কথার সুযোগ না দিয়ে সে বলল, এখন যা বলবো চুপচাপ শুনবি, কোনো প্রকার প্রশ্ন করবি
কোনো প্রকার প্রশ্ন করবি না। খালাকে স্বাধীনকে নিয়ে জলদি ঢাকা মেডিকেলে চলে আয়, এক্ষুনি রওনা হ, গ্রিন লাইন ধরে আয়, সময় লাগবে না। আর হ্যাঁ, তুই জিজ্ঞেস করার আগেই বলে দিছি, খালু ও পাখির গতকাল রাতে আক্রমণ হয়েছিল, কঠিন আক্রমণ, অবস্থা ভালো নয়, বেগতিক। পাখি সুস্থ আছে, তবে খালুর অবস্থা খারাপ, বাঁচার চান্স ওনার নিশ্চিত করতে পারছে না। বরিশাল থেকে না বলে দিয়েছে, এখন ওনাকে ঢাকা মেডিকেলে নিব। খালাকে আপাতত অন্য কথা বলে ঢাকায় নিয়ে আয়। নানাজানকে কিছু টাকা আসার সময় বিকাশে ক্যাশ আউট করে পাঠাতে বলিস। আমি সঙ্গে তেমন টাকা আনতে পারিনি, টাকা যা ছিল সেসব দিয়া দোকানের মাল কিনে এনে ফেলেছি, এখন হাত খালি। বিকাশে যা আছে তা দিয়া আপাতত ঢাকা যাচ্ছি, অ্যাম্বুলেন্সে এসে পড়েছে। এখন রাখ, খালুকে এক্ষুনি ঢাকা নিতে হবে। নিখিল ব্যস্ততা নিয়ে খট করে লাইন কেটে দিল। মুক্তির সম্পূর্ণ সময়টা পাথর হয়েছিল। আচমকা হামাগুড়ি দিয়ে মাটিতে বসে পড়ল, গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। স্বল্প সময়ের ব্যবধানে বাড়ি ভর্তি মানুষ এসে ওর নিকটে হাজির হলো। কাজল রেখার বুক মুচড়ে উঠল। চিন্তান্বিত সংকীর্ণ মনে ওর পাশে বসে কন্দনরত মুখটা তুলে বলেন, কাঁদছিস কেন মা? কি হয়েছে মাকে বল। নাক টেনে মুক্তি বলে, আম্মা, আমি বলতে পারবো না, তবে এক্ষুনি আমাদের ঢাকা যেতে হবে। আপা বোধহয় বাঁচবে না আম্মা। কথাটা বলে মুক্তি ওর আম্মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। কাজল রেখা বসা অবস্থা থেকে হঠাৎ মাটিতে হেলিয়ে পড়ল। অবাক নেত্রে প্রশ্নবিদ্ধ নজরে তাকান। এসব কি বলছিস তুই? ভালোই ভালো লোকটাকে বাড়িতে রেখে আসলাম, এখন বলছিস বাঁচবে না? মগের মূল লোক নাকি? চোখ রাঙিয়ে ফের বলেন তিনি, সত্যিটা বল মুক্তি, নয়তো আমি এখান থেকে এক পাও নড়ব না। মুক্তি ফের হু হু করে কেঁদে ফেলল। গতকাল রাতে কারা যেন ঘরে ঢুকে পাখি এবং আব্বাকে কবিয়ে রেখে গেছে আম্মা। ওদের অবস্থা ভালো নয়, এখন কথা বলার সময় নয়, আমাদের জরুরি যেতে হবে। হাসপাতালের করিডোর জুড়ে লম্বা ভিড়। পাখি, ছোট মামা, সিকান্দার মির্জা, স্বাধীন, মুক্তি, কাজল রেখা আর নিখিল সকলের মুখ বেশ চিন্তিত। উদ্বেগ উত্তেজনায় হাত পা কাঁপছে। পাখিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মাথায় মোটা ব্যান্ডেজ, এখন ঘুমোচ্ছে। ওর পাশে মুক্তি আর স্বাধীন বসা। মেয়েটার আঘাত পাওয়া মুখটা দেখে মুক্তি আন্দাজ করতে পারল কিছুটা কত তার নির্মম নিষ্ঠুর আচরণ ওর সঙ্গে ঘটেছে। ছোট বোনের জায়গায় নিজেকে কল্পনা করলো। মুহূর্তের মধ্যে পুরো দেহটা কম্পন মেরে কেঁপে উঠল। ওর বুক ভারী হলো, ভীষণ ভারী। নিশ্চয়ই তার বোনটা তখন অনেক কষ্ট যন্ত্রণা অনুভব করেছিল, কতটা অসহায় ভেবেছিল নিজেকে। তবে আল্লাহর কাছে এটা শুকরিয়া যে বড় কোনো ধরনের সর্বনাশ হয়নি, তার আগেই বেঁচে ফিরেছে। মেয়েটা পুরো রাত্রিটা যুদ্ধ করে কাটিয়েছে, এখন তো ঘুম আসার কথাই। তাই ঘুমোচ্ছে দেখে মুক্তি আর বিরক্ত করল না। মানিক পৃথাকে দেখে কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন। ওনার মুখটা আতঙ্কে ভরা। নিখিল এগিয়ে গেল। ডাক্তার বললেন, সরি মিস্টার নিখিল, ওনার অবস্থা জটিল, বিশেষ করে মাথার পিছনে ও ডান পাশের কোপটা গভীর। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে আমরা এর সঠিক চিকিৎসা করতে পারবো না। কোনো বাইরের রাষ্ট্রে আপনারা ওনাদের উন্নত মানের চিকিৎসা করতে নিয়ে যান। মাথায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, একটু এদিক ওদিক হলেই শেষ। আপনারা পারবেন না। জোর দিয়ে বলতে পারছি না। আমরা চিকিৎসা করলে ওনার বাঁচার চান্স 1% হবে, আর উন্নত মানের চিকিৎসা করলে 60% বাঁচার চান্স আছে। এখন আপনারাই ডিসাইড করুন কি করবেন। কোন দেশে চিকিৎসা করালে ভালো হয়? লন্ডনে যেতে পারেন, লন্ডনে গেলে ভালো হয়। ওখানে আমার পরিচিত এক ডক্টর আছে, ওখানে গেলে আমি বলে কয়ে টাকা কমিয়ে রেখে আপনাদের সকল প্রকার সাহায্য করতে পারবো। অনুমান কত টাকা লাগতে পারে? বাইরের দেশে একটু বেশি লাগে, ইন্ডিয়া হলে কমই পারতেন, কিন্তু লন্ডনের ক্ষেত্রে সেটা আলাদা। 10 তো লাগবে, আপনারা 15 নিয়ে নেন, কেননা সেখানে আইসিইউতে অনেক টাকা খরচ হয়, ঔষধও বেশ দামি, সেই ক্ষেত্রে 15 লাখ হলেই ভালো। এত টাকা লাগার কথা কেন? আপনাদের যে হসপিটালের কথা বলেছি ওটা লন্ডনের মধ্যে 1 নাম্বার, ওখানকার চিকিৎসা বেশ উন্নত, ডাক্তারও ভালো, আর তাছাড়া ওনার মাথায় ইনজুরিটা বেশ গভীর, কোনোভাবে এদিক ওদিক হলেই কিন্তু সব শেষ। আমরা টাকা জোগাড় করে আপনাকে জানাচ্ছি। দেখুন মিস্টার নিখিল, আপনাদের কাছে মাত্র 15 দিন টাইম আছে, এর মধ্যে ওনাকে চিকিৎসা না হলে বাকিটা আল্লাহ বলতে পারবেন। ইতিমধ্যে আমরা ওনাকে 2 ব্যাগ রক্ত দিয়েছি, আরও 1 ব্যাগ লাগবে। নিখিল আর কোনো কথা বলতে পারল না, মাথাটা নত করে দাঁড়িয়ে রইল। কাজল রেখা বললেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি মেডিকেলে কাগজপত্র জমা দিন, আমরা 15 দিনের আগেই যাব। নিখিল অবাক হলো। খালু, বুঝে বলছো তো?
বুঝেই বলছি। এত অল্প সময়ে টাকা কিভাবে জোগাড় করবে? আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে।